প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সুস্থ এবং ভালো আছো এবং সকলে নিরাপদে আছো। আমি তাহমিনা বেগম, সহকারী শিক্ষক, এমআই পল্লবী মডেল হাই স্কুল। আজকে তোমাদের সাথে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর পাঠ্যক্রম নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হবে রসায়ন বিষয়ের উপর চতুর্থ অধ্যায় বা পর্যায় সারণী আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই তোমাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা স্লাইডে একটি পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর চিত্র দেখতে পাচ্ছি। রসায়নের পর্যায় সারণী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বিষয়। এই পর্যায় সারণীর মাধ্যমে আবিষ্কৃত মৌলসমূহকে সুশৃঙ্খলভাবে এবং সুসংবদ্ধভাবে সজ্জিত করা হয়েছে। পর্যায় সারণীর আবিষ্কার একদিনেই সম্ভব হয়নি। এর উপর বিভিন্ন সময়ে বিভিন্ন শতাব্দীতে বিজ্ঞানীরা তাদের আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে আধুনিক পর্যায় সূত্রের বা আধুনিক পর্যায় সারণীর প্রবর্তন করেন। চলো আমরা আধুনিক পর্যায় সারণীর ইতিহাস বা পটভূমি সম্পর্কে কিছু জেনে নিই। পর্যায় সারণীর সর্বপ্রথম প্রচেষ্টা করেন 1789 সালে বিজ্ঞানী ল্যাভোসিয়ে। তিনি কয়েকটি মৌলকে ধাতু ও অধাতু এই দুই ভাগে শ্রেণীবদ্ধ করার বা বিভক্ত করার চেষ্টার মাধ্যমে মৌলগুলোকে সাজানোর চেষ্টা করেন। পরবর্তীতে 1829 সালে বিজ্ঞানী রোবেরেনার লক্ষ্য করেন যে কোনো মৌল তিনটি পরপর সাজালে এদের ধর্মের মধ্যে মিল দেখা যায় বা ধর্মসমূহে মিল পরিলক্ষিত হয়। তিনি আবিষ্কৃত মৌলগুলোকে তিনটি করে মৌল নিয়ে একটি পর্যায় সারণী বা একটি শ্রেণীবদ্ধ চার্ট করার চেষ্টা করেন। এরপরে 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড তার অষ্টক সূত্রের প্রবর্তন করেন। তবে পর্যায় সারণীর ক্ষেত্রে বা পর্যায় সারণীর আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞানী মেন্ডেলিভের অবদান অনস্বীকার্য। বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 সালে সর্বপ্রথম পারমাণবিক ভর অনুসারে আবিষ্কৃত মৌলগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার চেষ্টা করেন। এজন্য পর্যায় সারণীর প্রবর্তক মেন্ডেলিভকেই বিবেচনা করা হয়। তবে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি সামান্য সংশোধিত হয় 1913 সালে হেনরি মোসলে কর্তৃক। 1913 সালে হেনরি মোসলে মেন্ডেলিভের পর্যায় সূত্রকে পারমাণবিক ভরের স্থানে পারমাণবিক সংখ্যা শব্দটি সংযোজন করেন, তাই এটি সংশোধিত পর্যায় সূত্র হিসেবে পরিচিত। মেন্ডেলিভ যে প্রচেষ্টা করেছিলেন মৌলসমূহকে পারমাণবিক ভর অনুসারে সাজানোর চেষ্টা করেছিলেন, তা পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সমস্যার উদ্ভব ঘটে। তাই পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যাকেই সংখ্যানুসারে মৌলসমূহকে সাজানো অধিক সুবিধাজনক মনে হয় এবং আধুনিক পর্যায়ে বা আধুনিক সংশোধিত পর্যায় সূত্রটি হেনরি মোসলে কর্তৃক 1913 সালে সংশোধিত হয়, যেখানে বলা হয় যে পর্যায় সারণীতে মৌলসমূহ তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে তাদের ভৌত রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা কিছু পূর্ব জ্ঞানে ফিরে যাই বা পূর্ব জ্ঞান সম্পর্কে কিছু আলোচনা করে নিই। আমরা এখানে একটি পরমাণুর গঠন দেখতে পাচ্ছি। আমরা জানি পরমাণু দুটি অংশে বিভক্ত। এর কেন্দ্রে নিউক্লিয়াস এবং চতুর্পাশে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রে একটি পরমাণুর গঠন দেখতে পাচ্ছ। এর কেন্দ্রে থাকে প্রোটন ধনাত্মক চার্জধর্মী, যেগুলো চিত্রে হলুদ কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং আরেকটি কণিকা যেটি হচ্ছে নিউট্রন এবং একটি চার্জ নিরপেক্ষ। এবং এর নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে আবর্তনরত বা ঘূর্ণনরত ইলেকট্রনগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আমরা কি মনে করতে পারি প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে বা সমষ্টিকে কি বলা হয়? প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা।
একটি পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হওয়ার কারণ হচ্ছে এখানে নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন এর চতুর্পাশে ঘূর্ণরত অবস্থায় থাকে। আমরা জানি ইলেকট্রন ঋণাত্মক চার্জধর্মী, অর্থাৎ একটি পরমাণুতে ধনাত্মক চার্জধর্মী প্রোটন এবং ঋণাত্মক চার্জধর্মী ইলেকট্রনের সংখ্যা সমান হওয়ায় পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয়। প্রিয় শিক্ষার্থী, পরমাণুর প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে এই নিউক্লিয়াসে এবং এই নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা ভর সংখ্যা হিসেবে জানি। আমরা কি লক্ষ্য করতে পারি ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার সাথে পর্যায় সারণীর কি সম্পর্ক রয়েছে? অবশ্যই আধুনিক পর্যায় সারণী সজ্জিত হয়েছে পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী চিত্রে দেখতে পাচ্ছ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এটি সবার উপরে স্থান পেয়েছে এবং পরবর্তীতে হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, এরা একই পর্যায়ে অবস্থিত এবং এভাবে পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে পর্যায় সারণীর প্রত্যেকটি মৌল সজ্জিত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। চলো জেনে নিই আজকের পাঠ্যক্রমের মাধ্যমে আমরা কি কি বিষয়ে ব্যাখ্যা করতে পারবো বা জ্ঞান লাভ করতে পারবো। আমরা বলতে পারবো পর্যায় সারণী কি, পর্যায় সারণীর মূল ভিত্তি কি, পর্যায় সারণীতে যে কোনো মৌলের অবস্থান আমরা নির্ণয় করতে পারবো এবং পর্যায় সারণীতে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম আমরা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, পর্যায় সারণীতে মৌলসমূহকে স্থান দেওয়া হয়েছে কিছু অনুভূমিক, অর্থাৎ ভূমির সাথে সমান্তরাল কিছু রেখা, অনুভূমিক রেখা। অনুভূমিক রেখাগুলোকে বলা হয় পর্যায় বা পিরিয়ড এবং কিছু উলম্ব রেখা আমরা দেখতে পাচ্ছি যা ভূমির সাথে লম্বভাবে দণ্ডায়মান। এই উলম্ব রেখাকে বলা হয় গ্রুপ বা শ্রেণী। আধুনিক পর্যায় সারণীতে মোট 18টি গ্রুপ আছে এবং 7টি পর্যায় রয়েছে। ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের সাথে অতিরিক্ত মৌলসমূহকে দুটি ভিন্ন অনুভূমিক সারিতে শ্রেণীবদ্ধ করা হয়েছে যা মূল পর্যায় সারণীর নিচে অবস্থিত। এরা ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সিরিজ বা পর্যায় হিসেবে পরিচিত। চলো আমরা পর্যায় সারণীতে অবস্থিত বিভিন্ন মৌলগুলোকে নাম বা মৌলগুলোর নাম কি তা জেনে নেওয়া যাক। পর্যায় সারণীর প্রথম উলম্ব বা গ্রুপ বা শ্রেণী বা উলম্ব রেখা হচ্ছে এইটি, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। এটি গ্রুপ 1 বা শ্রেণী 1 নামে পরিচিত। গ্রুপ 1 এর মৌলগুলাকে বলা হয় ক্ষার ধাতু, তবে অবশ্যই এটি হাইড্রোজেন ব্যতীত অন্যান্য মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। পরে এই গ্রুপ 1 এর পার্শ্ববর্তীতেই আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় গ্রুপ, যেটি শুরু হয়েছে বেরিলিয়াম থেকে এবং গ্রুপ 2 এর এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম এই মৌলগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা মৃত্তিকা ক্ষারীয় ধাতু। এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর গ্রুপ 2 এ অবস্থিত। পরবর্তীতে পর্যায় সারণীর বাম থেকে ডান পাশে গ্রুপ 14 থেকে 18 পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি মৌল এবং কিছু মৌল সজ্জিত আছে যেগুলো পর্যায় সারণীর ডানে অবস্থিত। এবং লক্ষ্য করে দেখো গ্রুপ 1 এবং গ্রুপ 2 পর্যায় সারণীর সর্ববামে অবস্থিত দুটি গ্রুপ এবং গ্রুপ 14 থেকে 18 এখানে সজ্জিত রয়েছে বিভিন্ন অধাতু এবং অপধাতু। প্রিয় শিক্ষার্থী, আমরা ধাতু অধাতুর বৈশিষ্ট্য পরবর্তীতে আলোচনা করব। এখানে অধাতু ও অপধাতুর মধ্যে অধাতুর 17 গ্রুপের অধাতুগুলোকে বলা হয় হ্যালোজেন। লক্ষ্য করো হ্যালোজেন শুরু হয়েছে ফ্লোরিন থেকে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাসিটিন
এই মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়। এর কারণ হচ্ছে এই মৌলগুলোর দ্বারা গঠিত যৌগ যেগুলো লবণ, এগুলো বিভিন্ন সমুদ্রে বা সমুদ্র তীরবর্তী এলাকায় সবচেয়ে বেশি পাওয়া যায় বা গঠিত হয়। হ্যালোজেন বা গ্রুপ 17 পাশে রয়েছে গ্রুপ 18, সর্বশেষ ডানে অবস্থিত গ্রুপ বা শ্রেণী। এই গ্রুপ 18-তে অবস্থিত মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত মাঝখানের এই মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর ধাতু ও ডি ব্লক মৌল। এখানে এগুলোকে সবগুলোকে একত্রে অবস্থান্তর বা ট্রানজিশন মেটাল বলা হয়। এই ট্রানজিশন মেটাল বা অবস্থান্তর ধাতুর মধ্যে কোনো মৌল পৃথক বৈশিষ্ট্যের কারণে বা পৃথক ইলেকট্রন বিন্যাসের কারণে ডি ব্লক মৌল বলা হয়ে থাকে। তাহলে চলো শিক্ষার্থী, আমরা আরেকটি বার এই পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের নামগুলো জেনে নিই। পর্যায় সারণী সর্ববামে রয়েছে গ্রুপ 1। এখানে অবস্থিত ক্ষার ধাতু, অবশ্যই হাইড্রোজেন ব্যতীত অন্যান্য ধাতুগুলো হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রন্সিয়াম। এই ক্ষার ধাতুর পাশে গ্রুপ 2-এ অবস্থিত বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এগুলোকে বলা হয় মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। মাঝখানে গ্রুপ 3 থেকে 12 মাঝের এই মৌলগুলোকে একত্রে বলা হয় অবস্থান্তর ধাতু বা ট্রানজিশন মেটাল। পর্যায় সারণীর ডানে অবস্থিত পঞ্চম গ্রুপে রয়েছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং টাইটেনিয়াম। পরবর্তীতে গ্রুপ 6, 7, 8 অবস্থিত বিভিন্ন মৌলগুলো আছে এবং গ্রুপ 17-তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হ্যালোজেন অবস্থিত, যেটি শুরু হয়েছে ফ্লোরিন থেকে এবং ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ও অ্যাসিটিন এই 5টি মৌল এই হ্যালোজেনের অন্তর্গত। এবং সর্বশেষ ডানের গ্রুপটি হচ্ছে 18 গ্রুপ এবং এখানে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি আধুনিক পর্যায়ে সারণীর সমস্ত সারণীকে মোট 18টি গ্রুপে বা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখানে তোমরা পর্যায়ক্রমে গ্রুপগুলো বা শ্রেণীগুলো দেখতে পাচ্ছ এবং 7টি পর্যায়ে এটি বিভক্ত আছে, যেটা এখানে পাশের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। আনুভূমিক রেখাগুলো বা আড়াআড়ি রেখাগুলো হচ্ছে পর্যায় বা পিরিয়ড। আধুনিক পর্যায় সারণী 7টি পর্যায়ে বিভক্ত এবং 18টি গ্রুপ নিয়ে গঠিত। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা পর্যায় সারণীর মূল ভিত্তি কি তা নিয়ে আলোচনা করব। এই স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি একটি পরমাণুর কে প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়েছে, যেটি হচ্ছে কে। এই মৌলটির নাম হচ্ছে পটাশিয়াম। মৌলটির ল্যাটিন নাম ক্যালিয়াম। সেই ক্যালিয়াম থেকে এর প্রতীক এসেছে কে। এই মৌলটির পারমাণবিক ভর 39, তোমরা নিচে দেখতে পাচ্ছ, কারণ পারমাণবিক ভর সবসময় নিচে এবং প্রতীকের বাম পাশে নিচে লেখা হয়। এবং পারমাণবিক সংখ্যা 19, যেটি তোমরা দেখতে পাচ্ছ চিত্রে, প্রতীকের উপরে লেখা হয়েছে। একটি প্রতীকের বাম পাশে উপরে পারমাণবিক সংখ্যা এবং নিচে পারমাণবিক ভর লিখে প্রতীকটিকে চিহ্নিত করা হয়েছে। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তোমরা লক্ষ্য করো, এই পারমাণবিক ভর অনুসারে বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় মৌলগুলোকে সাজানোর চেষ্টা করেছিলেন। এটা চেষ্টা হয়েছিল 1869 সালে হেনরি মোসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পূর্বে। কিন্তু এতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হলে পর্যায় সূত্রটি সামান্য সংশোধিত হয় এবং এখানে পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা লিখে পর্যায় সূত্রটিকে সংশোধিত করা হয়, যা আধুনিক সংশোধিত পর্যায় সূত্র নামে পরিচিত।
এই আধুনিক সংশোধিত পর্যায় সূত্রটি হেনরি মোসরে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পর 1913 সালে সংশোধন করা হয়। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি একটি প্রতীককে তার পারমাণবিক সংখ্যা এবং ভর দ্বারা কিভাবে চিহ্নিত করা হবে বা করা হয়, এবং পর্যায় সারণীর বা আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা ও মৌলের ইলেকট্রন বিন্যাস। চলো চলে যাই পরবর্তী স্লাইডে। আমরা এখানে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস, বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস একটি চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি বা দেখতে পাচ্ছি। চলো আমরা দেখে নিই এই সারণীতে কি কি দেখতে পাচ্ছি বা কি কি লেখা আছে। তোমরা লক্ষ্য করো এখানে প্রতীক, বিভিন্ন মৌলের প্রতীক আছে, যেমন হাইড্রোজেনের H, লিথিয়াম Li, সোডিয়াম Na, পটাশিয়াম K, রুবিডিয়াম Rb, সিজিয়াম Cs এবং ফ্রান্সিয়াম Fr। প্রতীকের পাশে এদের পারমাণবিক সংখ্যা দেয়া আছে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, লিথিয়ামের 3, সোডিয়ামের 11, পটাশিয়াম 19, রুবিডিয়াম 37, সিজিয়াম 55 এবং ফ্রান্সিয়াম 87। বিভিন্ন শক্তি স্তরকে আমরা কে বড় হাতের এবং অথবা ক্যাপিটাল লেটারের কে, এল, এম, এন, ও, পি, কিউ দ্বারা চিহ্নিত করেছি। কে হচ্ছে প্রথম শক্তি স্তর, এল দ্বিতীয় শক্তি স্তর, এম তৃতীয় শক্তি স্তর এবং এভাবে পরবর্তী শক্তি স্তরগুলো দেয়া আছে। লক্ষ্য করো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। এর অর্থ হচ্ছে হাইড্রোজেনে একটি প্রোটন ও একটি ইলেকট্রন আছে, অর্থাৎ এর প্রথম শক্তি স্তরে একটি ইলেকট্রন প্রবেশ করেছে বা একটি ইলেকট্রন অবস্থিত। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, অর্থাৎ এর ইলেকট্রন সংখ্যাও 3। যেহেতু পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, সেহেতু আমরা বলতে পারি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, অর্থাৎ এতে প্রোটন আছে 3টি এবং ইলেকট্রন আছে 3টি। এই 3টি ইলেকট্রন আমরা সজ্জিত করতে পারি প্রথম শক্তি স্তরে 2টি দিয়ে এবং দ্বিতীয় স্তরে একটি ইলেকট্রন দিয়ে। এভাবে পরবর্তী মৌলগুলোকেও ইলেকট্রন বিন্যাস করলে আমরা একটি মিল খুঁজে পাই বা একটি মিল দেখতে পাই যে এদের প্রত্যেকের সর্ববহিস্থ স্তরে একটি করে ইলেকট্রন অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রে লক্ষ্য করো প্রত্যেকের সর্ববহিস্থ স্তরে একটি ইলেকট্রন আছে। পর্যায় সারণীতে, যেহেতু পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক সংখ্যার ভিত্তিতে রচিত, তাই এদের সর্ববহিস্থ মৌলের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে এদের গ্রুপ বা শ্রেণী সংখ্যা। তাহলে কি আমরা বলতে পারি প্রদত্ত মৌলগুলোর কত গ্রুপে বা শ্রেণীতে অবস্থিত? হ্যাঁ শিক্ষার্থী, এই মৌলগুলোর প্রত্যেকেই গ্রুপ 1 বা গ্রুপ শ্রেণী 1-এ অবস্থান করছে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি বা পারমাণবিক সংখ্যাই হচ্ছে এদের মূল ভিত্তি। চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। ইলেকট্রন বিন্যাস কতটি কক্ষপথ দখল করেছে? প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের ইলেকট্রন সংখ্যাও যেহেতু বৃদ্ধি পায়, তাই নতুন নতুন শক্তি স্তর যুক্ত হয় এবং এই শক্তি স্তরগুলো কে থেকে শুরু করে কে, এল, এম, এন ও পি, কিউ পর্যন্ত এখানে ইলেকট্রন অবস্থান করছে। পর্যায় সারণীতে মৌলটির অবস্থান বা অবস্থান কত নম্বর পর্যায়ে? এখানে বিভিন্ন পর্যায়ের মৌলগুলো বিভিন্নভাবে দেয়া আছে, যা আমরা পর্যায় সারণীর চিত্র দেখে যা আমরা বলতে পারি। যেমন হাইড্রোজেন আছে পর্যায় 1-এ, পর্যায় 2-এ আছে লিথিয়াম, গ্রুপ 1-এ আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এবং
গ্রুপ 2 এ রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, অন্যান্য মৌলগুলো। পর্যায় সারণীতে এদের গ্রুপ কি একই হবে না ভিন্ন ভিন্ন হবে? প্রিয় শিক্ষার্থী, যেহেতু এদের প্রত্যেকের সর্ববহিস্থ স্তরে একটি করে ইলেকট্রন আছে, তাই এরা প্রত্যেকেই গ্রুপ 1 এ বা একই গ্রুপে অবস্থান করবে। প্রত্যেকটি মৌলের সর্ববহিস্থ স্তরে কয়টি করে ইলেকট্রন তোমরা দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি মৌলের সর্ববহিস্থ স্তরে একটি করে ইলেকট্রন আছে, অর্থাৎ সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যাই মৌলের গ্রুপ সংখ্যা বা শ্রেণী সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, পর্যায় সারণীর উপর ভিত্তি করে মৌলগুলোর বিভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই স্লাইডটিতে আমরা বিভিন্ন মৌলের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ চিত্র অঙ্কন করতে চেষ্টা করেছি বা দেখতে পাচ্ছি। পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয় এবং বিভিন্ন পর্যায়বৃত্ত ধর্ম পরিবর্তিত হয়। এখানে আমরা বিভিন্ন একটি পর্যায় সারণীর বাম থেকে ডানে ক্রমশ একটি গ্রুপের উপর থেকে নিচে ক্রমশ মৌলগুলোর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ অঙ্কন করার চেষ্টা করেছি বা দেখতে পাচ্ছি। একটি গ্রুপের উপর থেকে নিচে যতই মৌলসমূহের দিকে যাওয়া যায়, উপর থেকে নিচের দিকে যাওয়ার সময় মৌলসমূহের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়। একইভাবে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে অগ্রসর হলে, অর্থাৎ সর্ববামের থেকে ধীরে ধীরে ডানে অগ্রসর হলে পারমাণবিক আকার হ্রাস পায় এবং একটি গ্রুপের উপরের দিক থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা পারমাণবিক আকার বৃদ্ধি দেখতে পাচ্ছি, অর্থাৎ হাইড্রোজেন থেকে শুরু করে গ্রুপ 1 এর অন্যান্য মৌলগুলোর যত নিচের দিকে যাওয়া যায় তত এদের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে। এটি মৌলসমূহের একটি পর্যায়বৃত্ত ধর্ম। এখানে গ্রুপ 1 বা শ্রেণী 1 এর মৌলগুলোর পারমাণবিক আকার বৃদ্ধির ক্রম দেখানোর চেষ্টা করা হয়েছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ সর্ব উপরে গ্রুপ 1 এর সর্ব উপরে হাইড্রোজেন অবস্থিত, যার পারমাণবিক আকার সবচেয়ে কম, এবং ধীরে ধীরে তার নিচের দিকে অগ্রসর হলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এই মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক আকার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আজকে পাঠ্যক্রম থেকে আমরা জানতে পারলাম পর্যায় সারণী কি, পর্যায় সারণীর মূল ভিত্তি কি এবং বিভিন্ন পর্যায়ে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে আমরা গ্রুপ নির্ধারণ করতে পারি। আজকে আমার পাঠ্যক্রম এখানে শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে শোনো এবং দেখার চেষ্টা করে বুঝে আজকের লেসনগুলো তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।